গুরুচণ্ডালীর প্রকাশনার গল্প ও কবিতা পাঠের আসরে আজকের গল্পের লেখক প্রতিভা সরকার। গল্পের বইয়ের নাম হে চির সারথি। গল্পের নাম তালাও গ্রামের রূপকথা। গল্প পড়ছি সোহিনী সেনগুপ্ত। গ্রামের ঠিক মাঝখানে অধিষ্ঠান তালাওটির। বর্ষাকালে ভরে ওঠে কানায় কানায়। অন্য সময়ে এমনকি প্রবল গ্রীষ্মেও একেবারে শুকিয়ে যায় না। কতদিন ধরে অনড় গ্রাম দেবতার মতো সে ওইখানে বিরাজ করছে, এই তথ্য দেবে এমন মানুষ আর বেঁচে নেই। নাতি, ছেলে, বাবা, দাদা, পরদাদা সবাই বড় হয়েছে তালাওয়ের স্থির আয়নার মতো জল দেখে দেখে। গ্রীষ্মকালে ধুলোর ঝড়, কখনো অতিবর্ষণ, শীতের হাওয়ায় উড়ে আসা হলদে পাতা কিছুই সেই জলগুলোকে ঔজ্জ্বল্য কমাতে পারে না। যেন অতি উচ্চমানের পারদ ল্যাপা আছে আয়নাখানার পেছনে। রাতে তাই জলের ওপর প্রতিফলন দেখেই লাল রঙের মঙ্গল গ্রহকে চিনে নেওয়া যায়, কিংবা লুব্ধকের পায়ের কাছে শিকারী কুকুরটিকেও। এই অঞ্চলে বর্ষাকাল বাদে সারা বছরই এমন জলকষ্ট যে মেয়েরা মাথায় কলসির পর কলসি বসিয়ে গান গাইতে গাইতে দূরের পাহাড় থেকে নামা ঝর্ণার দিকে ছোটে ভোর হতে না হতেই। গান যে তারা মনের আনন্দে গায় তা মোটেই নয়, ওটা তাদের অভ্যেস। তাছাড়া সুরের যে পরিশ্রম লাঘবের শক্তি আছে এ বিষয়ে তারা ওয়াকিবহাল। তাই রোজ সকালে সূর্য ওঠার আগে চাপা কান্নার মতো সমবেত সুর দূরে মিলিয়ে যেতে থাকলে মরদেরা হাঁপ ছেড়ে পাশ ফিরে শোয়। ঘরওয়ালিরা সব বেরিয়ে পড়েছে, তার মানে দিনটা আজ বেশ ছন্দেই কাটবে। তবে ঝর্ণার জল ব্যবহারে বিধিনিষেধ আছে। পাথরের গায়ে ঠেসান দেওয়া বোর্ডে পঞ্চায়েত থেকে স্থানীয় ভাষায় নোটিশ টাঙানো আছে, পানীয় জল নেওয়া ছাড়া এখানকার জল আর কোনো কাজে লাগানো যাবে না। ফেরার সময় রোদের তাপে এমন গলা শুকিয়ে যায় যে মেয়েদের কান্নার মতো গানও আর শোনা যায় না। কপালের ওপর লতিয়ে নামা চূর্ণ কুন্তল থেকে ওই তালাওয়ের জলের মতো স্বচ্ছ ঘামের ফোঁটা পড়তে থাকে টপ টপ। কারো আংরাখার পিঠ ভিজে মেরুদণ্ড বেয়ে ঘামের ধারা চলে যায় গোড়ালি অবধি। সবারটা কলসিতে ধরে রাখলে একটা সংসারের জলের প্রয়োজন মিটে যেত হয়তো। এত কষ্ট, এত কষ্ট! কিন্তু তবুও এমন বিশাল মিষ্টি জলের তালাওয়ের ধারে কাছে প্রবল খরার দিনেও মেয়েরা মোটে ঘেঁষে না। কেন এমন? সে রহস্য এই গাঁয়ের সকলেরই জানা, কিন্তু উঁচু গলায় তারা সেসব আলোচনা করে না। খুব চাপা স্বরে দু চারটি শব্দ উচ্চারণ করেই চুপ করে যায়, এদিক ওদিক দেখে, যেন শুনে ফেললে কেউ রুষ্ট হবে। জল নিয়ে ফেরার পথে মেয়েরা প্রচণ্ড হাঁপিয়ে গেলে কিছুক্ষণ রাস্তার ধারের বাড়িগুলোর দাওয়ায় বসে বিশ্রাম করে। সব বাড়িতে আবার দাওয়া নেই, তাই তারা গাছের ছায়ায় ধুলোবালির ওপর থেবড়ে বসে। বুকের ওড়না খুলে ঘুরিয়ে ঘুরিয়ে নিজেকে বাতাস করে, একটু জিরিয়ে গপ্পগাছা শেষ করে বাড়ি ফেরে। তারপর হয়তো মাঠে খুঁটোয় গরুর দড়ি পুঁতে উঠোন ঝেড়ে উনুনে আঁচ দেয়। রান্নাবান্না সেরে বেড়ালের ভয় শিকে হাঁড়ি কুড়ি ঝুলিয়ে নোংরা কাপড়ের বোঝা মাথায় তুলে এবার তারা যাবে উল্টো বাগে। একটা মরা নদী বয়ে গেছে গ্রামের সীমানায়। নামেই নদী। যৌবনের দিনগুলিকে অনেক দিন আগে হারিয়ে ফেলে একটা চামড়া ঝুলে পড়া বুড়ি যেন মরার জন্য দিন গুনছে। শীর্ণ ধারার বুকের ওপর জায়গায় জায়গায় চড় পড়ে গেছে। যৌবনকালে পাহাড় থেকে বই নিয়ে আসা বোল্ডারের তলায় প্লাস্টিকের বোতল, পলিপ্যাকেট ঢের জমা হয়ে আছে। বোল্ডারগুলোর মধ্যে মধ্যে চর ঘেঁষে কোথাও কোথাও একটু জলের আভাস। সেখানেই ঘাগড়া গুটিয়ে বসে পড়ে মেয়েরা। বড় কালো পাথরের চাট্টানের ওপর আছড়ে আছড়ে নোংরা কাপড় পরিষ্কার করে। সত্যি কথা বলতে কি,
খাওয়া আর রান্নার জলটুকু ছাড়া আর যাবতীয় জল সম্পর্কিত কাজ সারা হয় এই মরা নদীতে, কাকের মতো জল ছিটিয়ে স্নানও। কিন্তু বাচ্চা আর পুরুষদের ভিড় পাতলা হলে তবে না মেয়েদের পালা। সবচেয়ে কষ্ট তো তাদেরই। কিন্তু দিনের পর দিন স্নানের সুযোগ না পেলেও তারা তালাওয়ের সবুজ স্বচ্ছ জলের দিকে তাকায় না, চোখ মাটিতে রেখে হেঁটে পার হয় পাশের পথটুকু। অথচ একটু চোখ তুললেই দেখতে পেত জলের ধারে ধারে ঘাসের মতো সবুজ কি একরকম গাছ গজিয়েছে, প্রত্যেকটা থেকে ফুলে ভরা লম্বা শীষ উঁকি দিচ্ছে। গরম হাওয়ায় অজস্র হলদে ফুলের সে কি আহ্লাদি দোলানি। কেউ তাকায় না, ফুলেরা আপনি দুলতে থাকে। কিন্তু একটু নজর করলে মনে হতো যেন সোনার নাকফুল চিকচিক করছে পুরো তালাওয়ের চারপাশ জুড়ে। সূর্যোদয় বা সূর্যাস্তের সময় সে শোভা যেন আরও 100 গুণ বেড়ে যায়। তখন মনে হয় হলদে ওড়না মাটিতে লুটিয়ে ছুটোছুটি করে খেলছে কাদের লাডলি বেটি। পঞ্চায়েত প্রধানের ছেলের সদ্য বিয়ে হয়েছে, শ্বশুরবাড়ি শহরে। বউ পয়মন্তী স্কুলের পড়া শেষ করতেই বাপ মা করোনায় মরল, আর কাকা সাত তাড়াতাড়ি তালাও গাঁয়ের জামাই পছন্দ করে বসল। তা বউটা একটু কীরকম যেন। এই গাঁয়ের মেয়েরা যা যা কাজ করে প্রায় সবই করবার চেষ্টা করে সে, তবুও অন্যেরা শুনে হাসাহাসি করে। গল্পের বই পড়তে পায় না বলে সে নাকি মন খারাপ করে। আর কাজকাম মিটে গেলে আকাশের দিকে চেয়ে ছাইপাশ কী যে ভাবে সে নিজে ছাড়া আর কেউ জানে না। শহরে মানুষ হয়েছে বলে শরীরে শক্তি কম, অনেক খাটলেও দূরের ঝর্ণায় জল আনতে যেতে পারে না। স্বামীকে রাতে বলে, এত বড় তালাও থাকতে অত দূর যাবার দরকার কি? স্বামী সাত তাড়াতাড়ি কথা ঘুরিয়ে দেয় বলে বউয়ের কৌতূহল আর মেটে না। একে জিগায় তাকে জিগায়, সদুত্তর না পেয়ে আর সুযোগ পেয়ে একদিন হাঁটা লাগায় তালাওয়ের দিকে। শ্বশুর শাশুড়ি তার রামনবমীর বাজার করতে শহরে গেছিল সেদিন। হলদে ফুলের রেণু ঘাগড়াচলিতে মেখে বউ তালাওয়ের ধারে বসে আছে, এ কথা তার বরের কানে কে যেন পৌঁছে দিল। সে এসে কনুই ধরে হ্যাঁচকা টান মারলে, এখানে কি করছিস পয়মন্তী? তোর না পেটে বাচ্চা আছে? মা ফিরে এসে শুনলে তোকে বটিতে কেটে দুখানা করবে রে হারামজাদি। আশ্চর্য নরম চোখ জোড়া তুলে স্বামীর দিকে তাকালো পয়মন্তী, কঠিন কণ্ঠে বলল, মুখ খারাপ করবে না শাশুড়ির ছেলে। এতক্ষণ তোমার দাদি পরদাদি সবাই মিলে ঘিরে ধরে আমায় গল্প শোনাচ্ছিল। এই তালাওয়ের রহস্য এখন আমার সবটুকু জানা হয়ে গেছে। 100 বছর 150 বছর আগের জেনানারা এসে তার বউয়ের কাছে তালাওয়ের রহস্য উন্মোচন করে দিয়ে গেছে শুনে পয়মন্তীর জোয়ান স্বামী ভিড়মি খেয়ে পড়ে যাচ্ছিল। হঠাৎ মনে হলো, বউটা বাজে কথা বলছে না তো? কি বলেছে তোকে ওরা? বলেছে, তোমরা এই তালাও গাঁয়ের লোকেরা কন্যা সন্তান জন্মাতে দাও না। জন্মাবার আগেই তার অপূর্ণ শরীরের টুকরো টুকরো রক্ত মাংস পুঁতে দাও এই তালাওয়ের ধারের পাঁকে। তাই এখানে কেউ স্নান করে না, খাবার জলও নেয় না। তাই তোমাদের গ্রামে সব শিশু ছেলে, একটাও মেয়ে বাচ্চা নেই। বউয়ের কথা শুনে প্রধানের ছেলে আড়ে ঠাড়ে যায়, দেখে বউয়ের পাশে অনেকটা জায়গা জুড়ে ঘাসের গালিচা দোমড়ানো মোচড়ানো, যেন ঘাগরা ছড়িয়ে সত্যি কেউ বসেছিল, এইমাত্র উঠে গেছে। এই তালাও নিয়ে অনেক কথা শুনেছে সেও। রাত বিরেতে নাকি জল থেকে উঠে আসা অগুন্তি মেয়ে বাচ্চা জায়গাটায় হুলুস্থুল বাঁধিয়ে দেয়, খেলে ছোটে। শেষে জলের গর্ভে ফিরে যাবার সময় হলে গ্রামের দিকে তাকিয়ে দুহাত তুলে মা মা বলে কাঁদতে থাকে। দিনের আলো ফুটলেই তারা হলদে ফুল হয়ে গিয়ে বাতাসে মাথা নাড়াতে থাকে। রামনাম জপ করতে করতে পয়মন্তীকে নিয়ে তার ভীতু বর ঘরে ফেরে। 2 দিন আগে পরীক্ষা করতে সে বউকে শহরে নিয়ে গিয়েছিল। আজ রিপোর্ট এসেছে, বউয়ের পেটের বাচ্চাটা কন্যা সন্তান।
মাঝি আর বাবুজি রামনবমীর বাজার করে ফিরে এলে কী যে হবে সেই ভেবে জোয়ানমদ্দের 2 হাঁটুতে ঘষা লেগে এখনই ঠকাঠক শব্দ হতে লাগল। তবে ওসব দাদি পর্দাদির কথা মিছে। এই গাঁয়েরই কোনো লোক বউয়ের কাছে চুকলি খেয়েছে, এ ব্যাপারে সে নিশ্চিত। পয়মন্তীর গা গোলাচ্ছিল, বমি পাচ্ছিল খুব। ভোরের দিকটায় প্রায় এরকম হচ্ছে তার। কুয়োতলায় গিয়ে চোখে মুখে জল দিয়ে আসবে ভেবে নিজের লজ্জায় সরিয়ে উঠে বসেছে কি বসেনি, দেখে শাশুড়ি ঘরে ঢুকে খিল নেটে দিল। বউ অবাক চোখে দেখে পাশের শয্যা ফাঁকা। তার মানে মনে ভীত শরীরে দশাসই তার বরটা মা ঢুকবে বলে আগেই কেটে পড়েছে। রাগে দাঁত কিড়মিড় করে পয়মন্তী, চোখে জল আসে। তাই দেখে শাশুড়ি হাতের পাথরের বাটি এগিয়ে ধরে। কান্নাকাটির কোনো দরকারই নেই, আমাদের কবিরাজ সাক্ষাৎ ধন্বন্তরী। পরের বার নাতিরাজার মুখ দেখে কত আহ্লাদ করব। তবু পয়মন্তীর কান্না থামে না দেখে তার রাগ চড়ে যায়। এবার এটা খালি পেটে কাক ডাকার আগে গিলে নিয়ে আমায় ধন্য করো বাছা। শুনরে লেখাপড়া জানা মেয়ে, এ গ্রামের রেওয়াজেই কেউ জেদ করে মেয়ে সন্তানের জন্ম দিলে বাচ্চাটাকে 1 বালতি খাঁটি দুধে চুবিয়ে দেবার আগে কানে কানে বলে দেওয়া হয়, এবার আগে ভাইয়াকে পাঠাস, তারপর তুই আসতে চাইলে তখন দেখা যাবে। ওই স্তোক দেওয়া আর কি। না হলে দহেজের টাকা জোগাড় করো, বদলোকের কুনজর থেকে বাঁচাও, এত ঝামেলা কে করে? আর নিজে থেকে ছোট জাতের সঙ্গে প্রেম করে ভেগে গেলে তো হলোই, স্বর্গে 14 পুরুষ তেষ্টার জল পাবে না। হায় রে, তার থেকে নেতানো কচি শরীরটাকে তালাওয়ের ধারের পাকে পুঁতে দিলেই ঝামেলা খতম। সবচেয়ে ভালো জন্মাতেই না দেওয়া। যাই গাঁয়ের আমরা সবাই মেনে চলি। কথা বলতে বলতে কাছেই আসে শাশুড়ি। মতলব বোধহয় ওষুধটা বউয়ের গলায় জোর করে ঢেলে দেবার। তার দাঁতের ফাঁক ফোকর থেকে বেরিয়ে আসা গুটখার ঝাঁঝালো গন্ধে পয়মন্তীর বমি ঠেলে বাইরে আসতে চায়। সে ওয়াক ওয়াক করতে করতে লাফিয়ে নামে বিছানা থেকে, দরজার খিল খুলে কুয়োতলায় ছোটে। কিছুটা বিস্বাদ জল বুক থেকে গলা বেয়ে মাটিতে পড়লে পয়মন্তী সোজা দৌড়োয় তালাওয়ের দিকে। পেছন থেকে অনেকক্ষণ ভেসে আসে শাশুড়ির চিৎকার, ভেগে গেল রে, ভেগে গেল! এই রামোয়া, হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? কাক ডাকার আগে ওর গলায় এটা ঢালতে হবে। যা, ধরে নিয়ে আয় শয়তানিকে। পোয়াতে বউ লাফাচ্ছে ঝাঁপাচ্ছে, কি কাণ্ড সিয়ারাম! তবে ওই করে ওর পেটটা নষ্ট হয়ে গেলে বাঁচা যায়। হায় রাম, এই জরুকা গুলামটা এখনো দাঁড়িয়ে আছে। যা যা, ছোট! তখন তালাও ঢেকে রেখেছে মসলিনের মতো হালকা কুয়াশা। টপ টপ করে জলের ফোঁটা পড়ছে তীরের নিমপাতার খাঁচকাটা ধার বেয়ে। সেই মহাবৃক্ষের তলে আছাড় খেয়ে পড়ে পয়মন্তী। তার গলা তখন শুকিয়ে যেন বালিয়াড়ি, প্রাণটা কণ্ঠার কাছে এসে লাফাচ্ছে। বাচ্চাটার নড়াচড়ার সময় হয়নি, তবু পেটের মধ্যে কে যেন পাশ ফিরে শুলো। অন্ধকারে কিছু দেখা যায় না, তবু যেন আওয়াজে বোঝা যায় জল থেকে সার সার উঠে আসছে কারা। তাদের ভারী ভারী গহনার গম্ভীর ঠুংঠাং আওয়াজ কানে আসে। ওড়না থেকে পড়া জলের ফোঁটা পয়মন্তীর কপালে এসে পড়ে মরা মা বাপের আশীর্বাদের মতো। আবছা দেখা যায় না কল্পনা, কে জানে। ঘোমটার আড়ালে নরম চোখ আর শতকুঞ্চিত মুখগুলো থেকে নেমে আসে স্নেহের ধারা। কারা যেন ফিসফিসিয়ে বলে, আমাদের সকলের মাথায় যত চুল, তোর বাচ্চির তত পরমায়ু হোক। নিমের ডালে ভোরের প্রথম কাক ডেকে ওঠে। নিশ্চিন্তে চোখ বোঝে পয়মন্তী। কাক ডাকার সঙ্গে সঙ্গে আর একটা দিনের জন্য নিষ্ঠুর অকাল মৃত্যু রেহাই দিল তার কন্যা সন্তানকে। আর তাকে ঘিরে এখন বসে আছে বহুযুগ পেরিয়ে আসা অতি বৃদ্ধ প্রপিতামহী প্রমাতামহীর দল। তারা অনাগত শিশুকে ঘিরে নিচু গলায় গান গাইছে,
একঘেয়ে দুঃখে সুরের কোনো গান। হতে পারে তার বিষয়বস্তু হয়তোবা তাদের নিজেদের কন্যা সন্তানকে কিভাবে দহেজ মান সম্মানের ভয় বা স্রেফ সংস্কারের বশে উপড়ে নেওয়া হয়েছিল তাদের কোখ থেকে, সেই কাহিনী। সেই গান শুনতে শুনতে পয়মন্তী গভীর ঘুমিয়ে পড়ে। রামুয়া খুঁজতে খুঁজতে যখন ঘুমন্ত পয়মন্তীকে পেল, তখন তালাওয়ের ধারের হলদে ফুলের ওপর সোনালি রোদ এসে পড়েছে। ঘোমটা খসা ধুলোমাখা সেই মায়া ভরা মুখ দেখে বুকের ভেতরটা যেন কেমন হু হু করে উঠল। হলই বা মেয়ে, এখন দিনকাল অনেক পাল্টে গেছে। মেয়েকে লেখাপড়া শেখালে সে ছেলের কাজ করে না, কেউ একথা বলতে পারবে? নিজের মায়ের ওপর খুব ঘেন্না হলো রামুয়ার। আস্তে বউয়ের মাথা কোলে তুলে নিয়ে সে প্রায় নিঃশব্দে ডাকল, পয়মন্তী, পয়মন্তী হো। লাফ দিয়ে উঠে বসে পয়মন্তী। সন্দেহের চোখে তাকায় স্বামীর দিকে। মুখের সামনে হাত নিয়ে হা হা করে শ্বাস ফেলে, গন্ধ শুকে। তাকে ওষুধটা খাইয়ে দেয়নি তো পাষণ্ডটা? রামুয়া নিম গাছের গুঁড়িতে অসহায় মানুষের মতো শরীর ছেড়ে দিয়ে হেলান দেয়, বলে, আমাকে অমন ভাবিস না বউ। চল শহরে চলে যাই, কাকাকে বলে তোর মরা বাপের ভিটে সাফসুত্র করে থাকি গে। চল, খাটতে পারলে রুটির অভাব। স্বামীর লোহার মতো হাতের পেশিতে রোদ ঝলকাচ্ছে দেখে আর তার মুখের কথা শুনে হলদে ফুলের মতোই ঝলমল করে ওঠে পয়মন্তীর মুখ। তবু কাকে যেন উঁকি ঝুঁকি মেরে খোঁজে সে। রামুয়া পেছনে তাকায়। কাকে খুঁজছিস পাগলি? বউ আমতা আমতা করে বলে, দাদি পরদাদির দল। হা হা করে আকাশ ফাটিয়ে হাসে রামুয়া। তারপর তালাওয়ের অন্য পাড়ে রঙিন তাঁবুর সামনে ভারী গহনা আর ঘাগড়া পরা ব্যস্ত যাযাবর মেয়েদের দেখিয়ে বলে, ওই যে তোর দাদি পরদাদিরা। নে ওঠ, বাস আড্ডা এখান থেকে হেঁটে গেলে ৮ ঘন্টা। ধর, আমার হাত ধর বউ। আজকের পাঠ এখানেই শেষ হলো। ভালো লাগলে, ইচ্ছে হলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নতুন পাঠের খবর সরাসরি পৌঁছে যায় আপনাদের কাছে। আমাদের বইগুলি পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে বা কলেজ স্ট্রিটের পুঁটিরামের উল্টো দিকে গুরুচণ্ডালী প্রকাশনের দোকানে অথবা ফোনে যোগাযোগ করতে পারেন। ঠিকানা আর ফোন নম্বর ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। এবার অপেক্ষা আগামী পাঠের। আপনাকে সাদর আমন্ত্রণ।